তনুশ্রী মন্ডল স্কুল ইশানী, সুমনা মন্ডল স্কুল ইশানী, কৌশিকী ভট্টাচার্য স্কুল ইশানী, শ্রেয়া শঙ্কর স্কুল তারাসুন্দরী, জ্যোতির্ময় সাধু শ্রী বিজয়লাল, মনে বেঁধে রেখে চুপ কথা আজ বলে দে সব বাধা কাটিয়ে রাঙিয়ে বসন্ত বেলা বলতে চেয়েছি ভয়ে মরে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি। আমি রেডি হয়েছি রিকের স্কুলে, মানে স্কুলে না, কম্পিউটারের যে স্কুলে যেখানে কম্পিউটার শিখতো সেখানে প্রোগ্রাম আছে, তো সেখানেই যাব আজকে। তো তার জন্য আমি রেডি হয়ে গেছি। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি সন্ধ্যে 6টার থেকে ভিডিওটা শুরু করলাম। তা আমি রেডি হয়ে গেছি, এদিকে দেখো রিকও রেডি হয়েছে। তো চলো এখন যাব, ওদের সারাদিনই প্রোগ্রাম চলছে সকাল থেকে, তো এখন যাব সন্ধ্যাবেলা প্রোগ্রাম দেখতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো এখন যাচ্ছি 25 বছর পূর্তি যেহেতু কম্পিউটার সেন্টার, সেখানে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই মানুষ নিজের কাজের কর্মকাণ্ডের জন্য অলরেডি পরিচিত। গেটের সঙ্গে কিরণ দত্ত এসছে, প্লিজ 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 কিরণ দত্ত গেট। তারপর রয়েছেন রুচিস্মিতা দেবী, নৃত্যশিল্পের জন্য যিনি যথারীতি পরিচিত শুধু নয়, নৃত্যের প্রসারেও তিনি যথেষ্ট ভূমিকা নিয়েছেন নবদ্বীপের মধ্যে। প্রাকৃতিক ক্ষেত্রে আর কি বলবো, দিন রাত একই করে সামাজিক কাজ করে চলেছেন। যোগমায়াকে সামনে রেখে, লক্ষ্মীকে যেভাবে করে রেখেছেন, আনন্দময়ীকে সামনে রেখে। আর সমাধি প্রফেশনে উনি নার্স হলেও সামাজিক কাজেও নিজেকে সবসময় ডুবিয়ে রাখেন। যে কোনো সময় হাসপাতাল থেকে শুরু করে যেখানেই যাই হাসি মুখে আমরা বিরক্ত করি, আর উনি হাসি মুখে মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছেন হাসপাতালে। এই মানুষ অনন্যা, জোরে হাত তালি এই মানুষগুলোর জন্য একবার, যারা সমাজের জন্য নির্দিষ্ট একটা ছাপ রেখে যাচ্ছেন। রুক্মিমণি সেবামূলক কাজের সাথে যুক্ত, নীরবে ওর কাজ করেন, তাকে সম্মানিত করছেন সুভাষণ। অওয়া মখ 25-30 বছর ধরে কত শিশু শিক্ষার্থী শিখে আজ সাবালক সত্যিকারের লোক মানুষ বালবিকার করতে সম্বোধিত করলেন সুভাষ মুখোপাধ্যায়। দেবলীনা দত্ত বলি, ও এই কম্পিউটারের শিক্ষার্থী, একদা প্রাক্তন। ও নিজেও গর্বিত হয়েছে এবং এই কম্পিউটার সেন্টারকে গর্বিত করেছে ওর নিজের সাফল্যের মাধ্যমে। রুচিস্মিতা সাহা এই অন্যতম প্রতিষ্ঠিত নাম, যিনি একই সাথে নৃত্যকে নবদ্বীপ ও নবদ্বীপের বাইরে পৌঁছে দিয়েছেন, শেখানো এবং নিজের পারফরমেন্স করতে। সকলকে জোরে হাততালি দেবেন। হাততালি দিতে কোনো খরচ লাগে না, বিশ্বাস করুন, কোনো পয়সা নেই, জোরে দেবেন। রুচিস্মিতা সাহাকে সম্বোধিত করছেন কেটি কম্পিউটার সেন্টারের কর্মধার সুভাষ মুখার্জি মহাশয়। পাপড়ি মণ্ডল সেবামূলক কাজের সঙ্গে যুক্ত, বহু কাজ নীরবে করেন, যেগুলো আমরা জানতে পারি না, করে চলেছেন একটি তার নেশা। তাকে সম্বোধিত করল কেটি কম্পিউটার সেন্টার, সম্বোধিত করলেন সেন্টারের কর্মধার সুভাষ মুখার্জি। সোমা পাল, আমরা
সেবিকার পাশাপাশি আরো নানা কাজের সাথে যুক্ত থাকেন, যা মানুষের কাজে লাগে, যাতে বিশেষ করেও আমার যতদূর ধারণা এটা পাপড়ি মন্ডলের নিজস্ব তৈরি করা। মূল্যবান মুহূর্ত খারাপ ক্যামেরায় অনবদ্য প্রচেষ্টা ছাড়া আমরা গান শেখাতেই পারতাম না, কারণ আমাদের গানের স্কুল নয়। কিন্তু পিঙ্কি বাজারে বলে দাদা ভাই গানের স্কুল করবে কিন্তু কালকে যেভাবে রিহার্সালের সময় দাঁড়িয়েছিলাম আমরা সেইভাবে। ওকে, সরাই সরাই তালি তালি সরাই। যারা ক্রিয়েটিভের কাছে একটু হাত তুলতো, সুভাষদার জন্য শুধু আমরা সুভাষদাকে একটা সুন্দর সকাল দিতে পারি, আমরা সুভাষদাকে থেকে তুলে দিতে পারি। এই চারটে লাইন নেই, যদি সুভাষদা যদি আমাদের সঙ্গে আসে আরো ভালো, আমরা সবাই মিলে যে যেখানে আছি।
এবং ডলফিন একসাথে আমার সাথে সুইমিং করছে, আমিও সেই চ্যানেলটা ক্রস করছি, অনবদ্য দৃশ্য। তারপর 2020 সালে অঙ্গনারী শিক্ষিকা রয়েছেন, বিভিন্নভাবে তারা ব্যস্ত, তার মাঝেও কিন্তু মানুষেরকে পরিষেবা দেওয়ার জন্য যে প্রচেষ্টা, এটা এক কথায় অনবদ্য। এই ফাঁকে একটু রাজিদাকে অনুরোধ করবো, রাজিদা যদি এসিটা একটু বাড়িয়ে দেন খুব ভালো হয়। আসলে বোঝা যাচ্ছে না ঠিক এসিটাকে নিয়ে। মিনা মুখার্জি তাকে সম্বোধিত করছেন সুভাষ মুখার্জি। দুই মুখার্জির বিরল সম্মেলন। মিনা মুখার্জিকে সম্বোধিত করলেন সুভাষ মুখার্জি। জ্যোতির্ময় চক্রবর্তী খুব ভালো ছেলে, প্রচুর উদ্যোগ, মনের উৎসাহ, সমস্ত কাজ ছাপিয়ে পড়ে করে। জ্যোতির্ময় ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টারের ছাত্র। সম্বোধিত করছেন ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টারের রাজশ্রী মল্লিককে, সম্বোধিত করছেন ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টারের কর্মধার করছেন সুভাষ প্রোগ্রাম ফাউন্ডেশন। দেবশ্রী চন্দ্র কর্মকার আসতে পারেননি, তাই তারা থেকে ক্রিয়েটিভ ফাউন্ডেশনের তরফ থেকে আমরা যাদের যে সমস্ত সংগঠনকে সম্বোধিত করলাম, রিলায়েন্স ফাউন্ডেশন, পৃথিবী ফাউন্ডেশন, লাইফ কেয়ার ফাউন্ডেশন, আগামী ফাউন্ডেশন, ইউথ অফ বেঙ্গল ফাউন্ডেশন এবং প্রজ্ঞান ফাউন্ডেশন, সেবামূলক প্রতিষ্ঠান যারা বছরভর কাজ করে থাকেন নবদ্বীপের জন্য এবং নবদ্বীপের বাইরেও। অনুরোধ থাকলো প্যান্ডোরার বাক্স, প্যান্ডোরার বাক্স না, সুন্দর একটা উপহার, এক ব্যাগ উপহার। আমরা এবার শুনবো কালো জল। একটি লোকগান, বহুল প্রচলিত লোকগান, যারা আপনারা যখন সকলের মুখস্থ, ওদের সাথে আপনারাও গাইবেন।
তোমরা ধীরে ধীরে কিরণ দত্তর জন্য তারা একসাথে গান করবে আজ একটা, সবাই একসাথে কিরণ দত্তর জন্য আমরা আপনাকে এই সম্মানটা জানাতে চাই। ধন্যবাদ। মঞ্চে ডেকে নেবো এক এক করে আমাদের গুণী শিল্পীদের, এবং গানটাও ভীষণ প্রিয় তার একটা গান। প্লিজ মঞ্চে ডেকে নেবো চন্ডিদা, দোলাদি, স্মিতা, বদুলিদি, বিশ্বরূপ, প্লিজ অতনু মুখার্জি, স্মিতা, বদুলিদি, প্রতীক এবং অমুদি, প্লিজ আপনারা মঞ্চে চলে আসুন। জাস্ট 5 মিনিট সময় নেব। এই গানটার প্রস্তুতি নেওয়ার আগে আমরা এমন একজন মানুষকে সম্মান জানাতে তখন পারিনি, ক্রিয়েটিভ অনন্য সম্মান। নবদ্বীপের জন্য কি করেননি তিনি, দিন রাত এক করে নবদ্বীপের জন্য খেলেছেন। ডক্টর সূর্যাঙ্কর বাবু, আপনি অনুরোধ করবো আপনি প্লিজ একবার মঞ্চে আসবেন। আপনাকে একটু আপনার ডাক্তারবাবুকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। ডক্টর সূর্যাঙ্করের ব্যাচের অনেকেই আমার ছাত্র ছিল সেই সময়, প্লিজ। ওখানটা কিন্তু ফাঁকা রাখতে বলেছি আমরা। সকলের প্রিয় কিরণ দত্ত গঙ্গায় সব থেকে গর্বের ব্যাপার কি, ও আমাদের নদিয়া জেলার ছেলে, ওর কিন্তু বাড়ি ধুবুলিয়ায়। আর আরেকটা কথা আমি কিন্তু বলবো, ও ইউটিউবার শুধু নয়, ও এখন অভিনেতাও। আর তার সঙ্গে আরেকটা কথা মনে রাখতে হবে, ও কিন্তু পড়াশোনাতে খুব ভালো। ও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিল। তোমরা কিন্তু শুধু ভাবো যে পড়াশোনা ছাড়া, না, ও কিন্তু পড়াশোনাতেও ভালো। দেখছো দাদাগিরিতে আমরা দেখেছি, সৌরভ গাঙ্গুলি কেমন কোশ্চেন ছিল, কি সুন্দর সুন্দর টুকটুক বলছিলাম। আমরা আজকে অনেক আলোচনায় যাব। আমি ওকে শুধু একটু বরণ করে নিয়ে আর ওকে তারপর হাতে আমি স্টেজ ছেড়ে দিচ্ছি। অসুবিধা নেই। শহীদ বাবুকেও আমরা একবার ডাকবো একটু। সকলের ক্রাশ আর থেকে আসুন, সেই ক্রাশকে বরণ করে দিচ্ছেন ক্রিয়েটিভ কম্পিটিশনের গর্ভধার সুভাষ মুখার্জি মহাশয়। একটা জোরে হাততালি হোক। অনেক দিনের প্রস্তুতি, অনেক দিনের প্ল্যান, অনেক আলোচনার পর অবশেষে আজকে সত্যি হলো তোমাদের যা চাওয়া ছিল আর কি, সেই কিরণ দত্তকে মঞ্চে পাওয়া। কিরণ দত্ত বঙ্গাইকে সম্বর্ধিত করছেন এই চৈতন্য ভূমির চৈতন্য প্রতিকৃতি দিয়ে ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টারের কর্ণধার সুভাষ মুখার্জি মহাশয়। আরো একজন হাততালি হয়ে যাক। চৈতন্যের প্রতিকৃতি তার হাতে তুলে দিলেন ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টারের অধ্যক্ষ, শিক্ষক, যাই বলি না কেন, সুভাষ মুখার্জি মহাশয়। এবার তাকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন। উত্তরীয় পড়িয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। উত্তরীয় পড়িয়ে সম্মাননা জ্ঞাপন করছেন সুভাষ মুখার্জি, যিনি নবদ্বীপের বুকে অসম্ভবকে সম্ভব করে তুললেন, যা এর আগে কখনো হয়নি, এরপরও হবে কিনা সন্দেহ আছে। ছোট চারা যা একদিন বৃক্ষ হবে, যেমনভাবে স্বপ্ন বাস্তবায়িত হয়, সফল হয়, তুলে দিলেন সুভাষ মুখার্জি মহাশয় নবদ্বীপ ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টারের তরফ থেকে এবং সমগ্র নবদ্বীপবাসীর তরফ থেকে। এই মূল্যবান মুহূর্তে, এই মূল্যবান সময় ভোলার নয়, মনে থাকবে আমাদের সকলের এই কম্পিউটার সেন্টারের শিক্ষার্থীদের এবং তাদের শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে। আমার বহুদিনের প্রচেষ্টা, শুধু আমার নয়, একটা হাততালি একবার চাইবো কাদের জন্য, যাদের জন্য সম্ভব হয়েছে অনুষ্ঠান, সেটাকে আমার স্টুডেন্টদের জন্য। 25 বছরের পড়ানো প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, বললাম তাদের বাবা মাও রয়েছে। সবার প্রচেষ্টাতে একমাত্র সম্ভব হয়েছে কিরণ দত্তকে নবদ্বীপে আনা। তাই সবার আগে আমার ছাত্রছাত্রীর জন্য আরেকটা হাততালি হবে, আরেকটা হাততালি হবে কিরণ দত্ত মঙ্গলের জন্য। আমি মঙ্গল হাতে আমি আমার নাম তুলে দিচ্ছি। হ্যালো, কি খবর? শোনা যাচ্ছে তো? খুব ভালো করে
তো আমরা এখানে আসার সময় আমরা আজকে 5-6 জন এসেছি নবদ্বীপে আসার সময় একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম। দুটো মেয়ে দেখলাম অনেক দূর থেকে দৌড়ে দৌড়ে এলো, যে বললো যে তোমার ভিডিও খুব পছন্দ করি আমরা, খুব ভালো লাগে দাদা, একটা ছবি তুলতে চাই। ছবি তুললো। এ বললো তুমি আর ওরকম কাদা কাদা ভিডিও বানাও না কেন? কাদা কাদা এই স্যান্ডিশ হয় না? অপমান। কিন্তু এই অপমানে আমি কিছু আজকে গল্প শেয়ার করতে চাই তোমাদের। যে ইন্টারাকশন গুলো আমি ভিডিও বানাই, অনলাইন বাড়িতে বসে বানাই, আমার আর এই মানুষের সাথে ইন্টারাকশনটা হয়, এবং যখন হয় তখন খুব মজার মজার ঘটনা ঘটে। তো একবার এরকমই আমি মলে ঘুরছি, কলকাতায় এমনি লোকে মলে ঘুরে, কেন জানি আমি বলেছি যে আমার সাথে হয়তো তুলতে চেয়েছে, তাই বললাম যে ও আচ্ছা আচ্ছা। তারপর দেখলাম হিন্দি বলছো না, বাংলা বলছে না, তাই হচ্ছে। যাই হোক, তারপরে আরো আরো এরকম অপমানের খেলা শেষ হয় না। আমি একবার আমার একটা বন্ধুর বাড়ি রামপুরহাটে গেছিলাম, সেখানে দুর্গাপূজার সময়। তো আমার বন্ধুর মিষ্টির দোকান বেসিক্যালি। তো আমি ওর বাড়িতে গেলে এরকম র্যান্ডাম ওদের দোকানে যা যা পাওয়া যায়, কালো রসগোল্লা সব খেতে থাকি চুপচাপ। ওদের দোকানে একজন শ্যামল বলে একজন কাজ করে, এসে খুব ভালো চোখে আমি দেখছে না, কোথা থেকে এলো, কে গেছে, কেন এলো, কেন খাচ্ছে আমার দোকান থেকে। আমি ওদের এক্সপ্লেন করছি, আমি খেয়ে যাচ্ছি, দেখছি যে খুব রাগে রেগে চোখে তাকাচ্ছি। সন্ধ্যাবেলা আবার দুটো মেয়ে এসেছিল, ছবি টবি তুলেছে। শ্যামল দেখে যাওয়া একটা, শ্যামল দেখে যে কেউ একজন হনু আছে এই লোকটা, এর সাথে খাতিরটা করতে হবে। তারপর দেখছি কিছু বলছে না, মিষ্টি খাচ্ছি। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, দেখছি শ্যামল আর ওর 3টে বন্ধু, একজনের চুল গেরুয়া, একজনের লাল, একজন সবুজ, মানে বিজেপি সিপিএম তৃণমূল। ওরা বলছে যে দাদা ওরো তোমার খুব বড় ফ্যান আমরা, হ্যাঁ আমরা এসছি। ও যে শ্যামল বললো যে তোমার সাথে তুমি এখানে আছো কদিন, আমরা ছবি তুলতে এসছি। ঠিক আছে, আবার ফ্যানদের জন্য তোমার রক্ত মাসের শরীর লাগে। আমি উঠে ছবি টবি তুলেছি। বলছি যে তুমি কি করো টিকটক? এইটা তো এই অপমানটা নেওয়া যায়। পাশে একজন বলছে যে একজনকে জিজ্ঞেস করছে এখন তুলে না, পরে বাড়ি ঠিক আছে। এবার একটা এরকম সময় ওই রংপুরে একজন ছবি তুলতে এসে বলছে দাদা কালে হাত দাও না। কি কোনো বিশেষ কারণ আছে? ওই অনেক ক্লোজ লাগে, আমরা যখন দেখাই তখন ভাবছি কি তোমার ক্লোজ সম্পর্ক, বেশি ক্লোজ দেখানো কোথায় দিতে বলবি ভাই। যাই হোক, কিন্তু আমার মনে হয় যে সেলফি বা ছবি তোলার ব্যাপারে মেয়েরা একটু বেশি মানে, তো মেয়েরা কি করে একটা মানে ওদের গ্রুপ সেলফিতে হয় না। ছেলেরা যেমন কোনো ব্যাপার না, একসাথে 5 জন ছবি তুলে নেবে, 10 জন ছবি তুলে নেবে, একজনে হাফ কাটা গেল কোনো অসুবিধা নেই। মেয়ে সব সিঙ্গেল চাই ভাই। তারপরে আলু ধরো ঠিক চাই, অ্যাঙ্গেল ঠিক চাই। তো এরকম সময় একটা আমি একবার ইয়ে থেকে হাওড়া স্টেশন থেকে এনজিপি যাচ্ছি, তো একটা মেয়ে এরকম বলছে যা মানে ট্রেন চলে এসছে যাবো তো একটা ছবি তুলবো। অফকোর্স এরকম ছবি ক্লিক করলো, দেখলাম 20 সেকেন্ড একটা টাইম হয়। আমি ট্রেনটা চলে যেতে দেখবো আমার সামনে। তারপরে আমার মনে হয় যে আমার মানে এমনি তো ধরো লোকজন, বাইরের লোকজন আমাকে তাও সম্মান করে, আমার পাড়ার লোকজন একেবারেই না। মানে যেই পাড়াতে আমি বড় হই, তা মানে আমি ভিডিও বানাতাম, তখনও আমি টাইম কলে জল করতে যাচ্ছি, আমার লাইনও ছাড়ছে না। এটা কি রেসপেক্ট, নিজের পাড়াতে রেসপেক্ট নেই। কিন্তু বন্ধুরা তারপরে আমি গেছি দিদি নাম্বার 1 আর দাদা গিয়ে দেয়। তারপরে দিদি নাম্বার এপিসোড হওয়ার পরে আমি পাড়া এরকম পাড় এসে বাড়ি থেকে সবাই পারলে সব মেয়ে আমার সাথে বিয়ে দিয়ে দেয়। আমি দিদি নাম্বার 1 গিয়ে ফাইনালি কিছু করতে পেরেছি, একটা মনে হলো। এবং আমার ভিডিও কলে দেখো কথা বলতে কোনো অসুবিধা নেই, ভিডিও কলে আমার সবার সাথে কথা বলতে পছন্দ। কিন্তু এইটাই ঘটনা, আমি একবার সুইগি থেকে খাবার অর্ডার করেছি, সুইগি প্রমোশন তো খাবার অর্ডার করেছি। এক বৃষ্টি রাত, একজন আমার অর্ডার নিয়ে এসছে, আমি নিচে গেছি খাবার বৃষ্টি করছে, উনি রেনকোট পরা। খাবারটা এলো, বলছে তোমার দেখেছি ভিডিও বানানো? হ্যাঁ আনফর্চুনেটলি বানাই। এ বলছি যে আমার শাড়ি তোমার যা ফ্যান, মানে তোমার নাম বলে অজ্ঞান হয়ে যায় এরকম ফ্যান। ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ, বললেন যে ধন্যবাদ। বলছেন এখন একটা ভিডিও কল করি, তুমি কথা বলুন সাথে। আমি ঠিক আছে বলাই যায়। দিয়ে ভিডিও কল করলো, দিয়ে প্রথমে কি করলো লাগলো না ভিডিও কল। বলছি না আমার আরেকটা বল খেলা আছে, ওটা দিয়ে করি। বৃষ্টি পড়ছে কিন্তু, বলছে বৃষ্টি পড়ছে, বৃষ্টি খুব বেশি, নিজের রেনকোট পরা। হ্যাঁ তারপরে করেছে কিছুক্ষণ পরে, তারপরে শাড়ির ওপাশ থেকে ধরেছে। বলছে আমার শাড়ি খুব ভালো মেয়ে, খুবই ভালো, ও হাতের কাজ যা ভালো জানে, পড়াশোনায় যা ভালো, সব অনেক অনেক গুণ করছে গাইছে। তারপরে আমাকে ভিডিও করে দিয়ে দেয়। ঠিক আছে, আমি বললাম যে হ্যালো, তো বাসে বলছে
আমাদের মেয়েটা আমাদের সাই কনভারসেশন এগোতে পারছে না, আমি এই বিষয়ে কেমন আছো? বলছে ভালো। এখন আমাকে লজ্জা বাচ্চা হয়তো ভালো করে কথা বলি, মানে খুব ফ্যান হয় তো লজ্জা বাচ্চা তাই বলতে পারছে না যা বলতে চাইছে। আমাকে কি করো তুমি? স্টুডেন্ট। কেমিস্ট্রি হচ্ছে নাকি না? আমি কোয়েশ্চেন করে অ্যান্সার দিয়েছি। আমি বলছি যে প্রচুর ফ্যান দাদা। আমি যে বৃষ্টি বলছে তুমি মানে ও চিনতে পারেনি বা বুঝতে পারেনি, দিয়ে দিয়েছে। দিয়ে মানে আমি শুনতে পাচ্ছি, ঠিক আছে, এই কাকে দিয়ে দিয়েছো, আমি ওর ভিডিও দেখি নাকি? তাই এই ধর ডিস্টেন্স 10 মিটার। আমি বললাম যে সেই দিন আমি দুটো জিনিস রিয়েলাইজ করেছি। এক হচ্ছে ভিডিও কলে কারোর সাথে কথা বলা উচিত না, আর দুই ওই জানার সাথে সাথে কিছু শুনেছি, নাহলে সম্ভাবনা মানে এটা করা খালি বলা ঠিক আছে। সবাই সাথে করো। তোর ভোরের অপেক্ষায় আমার রাত কেটে যায়, তোর অচেনা কারো আমার ঘুমকে নেয়। এই বৃষ্টি ভেজা দিনে আমি সঙ্গী করি কাকে, যদি খুঁজে দেখি সামান পাবি গলি রাকে বাকে। চুল সরিয়ে দেখো মরে দাঁড়িয়ে আছি আমি কোনা ধারে, বলো না পাবো কবে, কবে যে তুমি আমার হবে, আমার হবে। ক্লান্ত ব্যস্ত দিনে আমার হাতটা ধরি কি, ঘুমনা আসা রাতে আমার সাথে যাবি কি, লিখতে না পারা আমার কবিতা হবি কি, গিটারের সুরে কোন সুর ধরবি কি, যদি কোনদিন ফিরে তাকাস, যদি কোনদিন দুহাত বাড়াস, তোর ভোরের অপেক্ষায় আমার রাত কেটে যায়, তোর অচেনা তাকানো আমার ঘুমে কেড়ে নেয়। ওদেরটা শোনার পরে মনে করে এবং যারা আমায় হয়তো চেনে না তাদের আমি জানাতে চাই এই গানটা আমারই লেখা এবং কম্পোজ করা। এটা আমি যখন স্কুলে পড়ি তখন আমি লিখেছিলাম এবং সুর দিয়েছিলাম, এবং এখন আমি চেষ্টা করি কমেডির পাশাপাশি গান করার, এবং সেইটা নিয়ে ফিউচার আরো সিরিয়াস হওয়ার ইচ্ছা ভবিষ্যতে। কিন্তু একটু আগে বাংলায় গান গাই, ওই গানটা শোনা আমার সব অসাধারণ শিখতে পারে। এটা কুকুরের ডাক মনে হতে পারে কিন্তু ধন্যবাদ। এবার মাইকটা দিতে পারি আমি একদম। আমার মেয়ে তো সেই গানটা না চললে খেতেই চায় না, মা বলছিল এখন। মা কি যেন গানটা বলো? গরম লাগছে ভাই, আমার আইসক্রিম খাওয়া চাই। ও এটা একবার কি হবে? ওইটা বেসিক্যালি আবার রিলিজ বলে দিতে পারি আমি। ওটা বেসিক্যালি বাচ্চাদের জন্য আমি বানিয়েছি। আর এই সপ্তাহে কিন্তু একটা নতুন রিলিজ বেরিয়েছে কিন্তু নাম্বার 1 নিয়ে নতুন। ওটা কিন্তু যখন আমি আসলে ভয় পাচ্ছিলাম নবদ্বীপ থেকে আসতে না, তো ভয় পাচ্ছিলাম আসলে। যাই হোক, আমরা গরম সঙ্গ করতে পারি। আমি চাই না লিরিক্স তোমাদের গাইছো না, তোমরা চিট করছো। খোঁজ করা। হ্যাঁ হ্যাঁ, এই লকডাউন সঙ্গ তো লকডাউন চলে গেছে, তোমরা কেন ফিরিয়ে আনছো? খারাপ দিন, ঠিক আছে। ও জানা গরম, তাহলে প্রথমে গরম সঙ্গটা করি আমরা। এটা তোমরা গাইবে কিন্তু আমি এটা লিরিক্স আমি জানি না আছে কিনা। আমরা লকডাউন সঙ্গ তো একদমই নেই আমার মনে হয়, ভুলে যাই, তাড়াতাড়ি ভুলে যাই। ঠিক আছে, আমরা গরম সঙ্গ ফার্স্টে করি। খুব গরম লাগছে ভাই, মটকা আইসক্রিম খেতে চাই, এসি ছাড়া শান্তি নাই, একটু আমরা খাই, স্নান করি 5 বার। খুব অবশ্য আমার নিজের গান কেন ভুলে যাই, এটা পৃথিবীতে শুধুমাত্র আমার ক্ষেত্রে ঘটে কিনা আমি জানি না। ও না না, এই দিন আমি দেখছিলাম একটা গান ভুলে গেছিল এরকম। ঠিক আছে, জাস্টিফাই। আমি এরকম ভুলে যাই মাঝে মাঝে, যেহেতু গান করার অভ্যেস না, সব জায়গায় গিয়ে এরকম
আর সে অপেক্ষা করে আমি পালিয়ে যাই। তারপরে লকডাউন আমরা চেষ্টা করতে পারি, এটা লকডাউন টাইম, কত নেটফ্লিক্স আর প্রাইম, বলো কিসের কি আমাদের ক্রাইম। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সবকিছু ভোগে যাক হিমালয়ে চলি, চারটে দেয়াল সেই চারটেই মুখ, নদীর ওপারে আছে স্বর্গ সুখ। এই যে দেখো বাবা লক্ষ্য রেখা, লঙ্কায় নিয়ে যাবো দেখিয়ে দেখা, গ্যাংটকে গেছিলাম ভোটের কদিন, এখন আবার একটি ভাই ভাই সিন। তারপরে তো বই নিল। এবার আমরা কিভাবে করি, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। মাইক একটা বল। আচ্ছা হবে, তার আগে কিছু আমি বলে রাখি, জিজ্ঞেস করো না কবে বিয়ে করছি, কোয়ারি ছিল, এখান থেকে মারবো মারবে কিন্তু কমেন্টে যদি 100টা কমেন্ট আছে না 90 জন এটা জিজ্ঞেস করে সঞ্চিতা বিয়ে করলে কি খুশি হবে, তোমরা বলো তো? একদম হবো না। প্রশ্ন করবে না? হ্যাঁ, 2-3 বছর কোথায়? আচ্ছা মানে প্রথম প্রশ্ন, তোমার প্রোগ্রাম কেমন লাগলো? খুবই ভালো, আমিও বললাম, এবং এত ভালো অভিজ্ঞতা হবে আমি বুঝতে পারিনি। তাহলে আমি অনেক আগে চলে আসতাম, এবং আমি এতটাই ইন্সপায়ার্ড হয়েছি যে আমি নিয়ার ফিউচারে আমার যেটা যেমন ধুলিয়ায় আমি এরকম করার প্রচেষ্টা করবো, এবং সেটা সমস্ত ক্রেডিট স্যারের যাবে। আর আমাদের স্যারকে পরিচয় খুবই ভালো, এবং আমি যোগাযোগ রাখবো, উনি যে রাখতে চান, উনি সবসময় চান। আমি মাঝে মাঝে মেসেজ করবো স্যার, গভীর রাখেন একদম। চলো, কে প্রশ্ন করবে বলছিল? তাহলে তোমার নাম্বার দিয়ে দিও, একে জিজ্ঞেস প্রশ্ন করো লিসা। আয়, এতক্ষণ ধরে বললি ভয় পেয়ে গেলি? বললি আমার জীবনের সব থেকে বড় আইকন, এখানে বসে আছিস লজ্জা পেয়ে? আচ্ছা বসে। তুমি এত হ্যান্ডসাম কেন? এই না না, এটা আমি তোমাকে সত্যি কথা বলি আজকে। আমি যখন কলেজে পড়তাম 4 বছর, তখন আমি গঙ্গায় ছিলাম না, তো আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়তাম, একটা মেয়ে ভাবতাম না। এটা একদম সত্যি কথা বলছি। জবে থেকে আমি মোটামুটি সময় ভিডিও দেখতে শুরু করি, তবে থেকে আমি হ্যান্ডসাম হয়েছি, কিন্তু আমি জন্ম দেখেছি। তো এটা হয়, আমার মনে হয় যে ওই বলে না বি হোল্ডারের চোখের উপর নির্ভর করে, তো তোমার চোখ সুন্দর তাই আর কি। হ্যাঁ, হতে পারবে ভিডিওর জন্য তো আরো বলতে পারো একটা পারফরমেন্স, সেই সময় একটা অন্যতম ওই রুম থেকে বেরিয়ে যাওয়া মানে এটা একটা দেখা ছিল। হ্যাঁ, না না, নিচে দেখাতে বলতো না, কারণ খুব বাজে নাচতাম। আমাদের যেটা বললাম, আমি কেজি স্কুলে পড়তাম, তখন হঠাৎ করে আমাদের ক্লাস শুনতে বললো যে ইন্ট্রোডিউস হলো নাচ এবং গান সাবজেক্ট, বললো যে একটা একটা করে তোমরা বেছে নাও। তা আমি প্রথমে গানে ভর্তি হয়েছিলাম, আমি আর বন্ধু মিল আছে দুজনেই ভর্তি হয়েছিলাম গানে। তারপর দেখছি সব গানের গানে সব ছেলে, সব মেয়েরা নাচের গানে চলে গেছে। পরের সপ্তাহে আমি চেঞ্জ করে নিই, আমরা নাচে চলে গেছিলাম। নাচটা দেখলাম যে খুবই কঠিন ব্যাপার, এবং যখন এক্সামের সময় প্যারেন্টসদের ডেকে ওদের সামনে নাচ করায়, কেন না এর থেকে গান গাওয়া শিখ। তারপর আমি আবার নাচে চলে চলে যাই, ঠিক আছে? গান গাইতে বলতো, নাচতে বলতো। হ্যাঁ।